নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত, এবং আজকের মতামতের শীর্ষক ঘরে বাইরে মানুষের প্রতিবাদকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন মোদিজি। হ্যাঁ, এটা নিয়েই আজকে আমাদের মতামতের অনুষ্ঠান। শুরু করার আগে বলবো, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, এবং যদি পারেন, যদি সম্ভব হয়, একটা সামান্য অর্থের বিনিময়ে আমাদের সদস্যপদ নিন, তাতে কিছুটা সুবিধে হয়। এই হলো 2 নম্বর। 3 নম্বর, আজকে কিন্তু আমাদের জিরো আওয়ার আছে, এবং জিরো আওয়ারে আজকে বিষয়ে তসলিমা, কোন শর্তে তসলিমা ফিরে আসছেন কলকাতায়, এই নিয়ে আলোচনা। থাকবেন রঙ্গন চক্রবর্তী, থাকবেন মৌমিতা আলম এবং নন্দিতা রায়। আজকের অনুষ্ঠানে আসুন, আপনাদের মতামত দিন। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শীর্ষক: মানুষের প্রতিবাদকে ঘরে বাইরে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন মোদিজি। বিজেপির একটা হিন্দু এজেন্ডা ছিল, আজ নয়, যেদিন থেকে বিজেপি দল তার পথ চলা শুরু করেছে তখন থেকেই হিন্দু মহাসভার মতো, জনসংঘের মতোই তার হিন্দুত্বের একটা এজেন্ডা ছিল। আরএসএস বা সংঘ পরিবারের রাজনৈতিক শাখা, বা বলা ভালো সংসদীয় রাজনৈতিক শাখা হিসেবে সেই শুরুর দিন থেকেই তারা সেই হিন্দুত্বের এজেন্ডাকে লালন পালন করেছে। বিজেপি দলের একটা লিখিত সংবিধান আছে, তাতে কিন্তু এই হিন্দুত্ব বা হিন্দু রাষ্ট্রের কোনো কথা নেই। তাতে ভারতকে তার প্রাচীন সংস্কৃতি আর ঐতিহ্যকে মাথায় রেখেই এক সুখী, সমৃদ্ধ, আধুনিক দেশ হিসেবে গড়ে তোলার শপথ আছে। সেই সংবিধানেই দেশের সংবিধান, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র আর সম্প্রভুতা, সোভারেনিটি, ঐক্যের ওপরে আস্থার কথা বলা হয়েছে। হ্যাঁ, চমকাবেন না, বিজেপির সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের কথাও বলা আছে। দীনদয়াল উপাধ্যায়ের ইন্টিগ্রাল হিউম্যানিজম, আবার সমাজ অর্থনীতির ক্ষেত্রে গান্ধীজির দেখানো পথেও চলার কথা বলা আছে। খুব ছোট্ট এই সংবিধান, বিজেপির ওয়েবসাইটে আছে, যে কেউ দেখে নিতে পারেন। যারা ভক্তরা চারিধারে চিৎকার করে বেড়ান সেকুলারিজম মুছে দেবো, সমাজতন্ত্র মুছে দেবো ইত্যাদি প্রভৃতি, তাদের জন্য বলছি, একবার গিয়ে দেখে নিন বিজেপির সংবিধানে এখনো পর্যন্ত এই শব্দগুলো আছে। হ্যাঁ, এই দলীয় সংবিধানকে মাথায় রেখেই অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী, ভৈরব সিং শেখাওয়াত, নানাজি দেশমুখ, সিকান্দার বখত, কুশাভাও ঠাকরে ইত্যাদির মতো বড় বড় নেতারা রাজনীতিতে নেমেছিলেন। আর সেই তারা জনসংঘে থাকাকালীন বহু চেষ্টার পরেও তাদের হিন্দুত্বের এজেন্ডাকে নিয়ে বেশি দূর এগোতে পারেননি। তিনটে বিরাট জন আন্দোলন, 3টে আলাদা আলাদা পর্যায়ে তাদের ভারতের রাজনীতির কেন্দ্রস্থলে বলা যায় ক্ষমতায় এনে দাঁড় করিয়েছে। প্রথমটা হলো 74 থেকে শুরু হওয়া ছাত্র যুব আন্দোলন, জয়প্রকাশ আন্দোলন। তার আগে পর্যন্ত জনসংঘ অত্যন্ত প্রান্তিক একটা অবস্থা, তাদের খুব গুরুত্ব ছিল না গোটা ভারতের রাজনীতিতে। কিন্তু ছাত্র যুব আন্দোলন, জয়প্রকাশ আন্দোলন এক ঝটকায় কংগ্রেসকে হারিয়ে দিয়ে এক বিরাট স্পেসে এনে দাঁড় করিয়ে দিল এই নেতাদের। তারা জাতীয় রাজনীতিতে পরিচিতি আর ক্ষমতা দুটোই পেলেন। তখন কিন্তু জনসংঘ জনতা দলের সঙ্গে মার্চ করে গেছে, কিন্তু এই নেতারা তাদের প্রতিপত্তি, পরিচিতি সবকিছু বাড়ালেন। কিছুদিনের মধ্যেই জনতা দল ভাঙলো, জনসংঘের এই নেতারা বিজেপি তৈরি করলেন, জনসংঘে ফিরে গেলেন না, আবার জনসংঘকে রিভাইভ করলেন না, বিজেপি তৈরি করলেন, ভারতীয় জনতা পার্টি। কেন? কারণ জনতা দল ততদিনে কংগ্রেসের বিকল্প হিসেবে গোটা ভারতবর্ষে একটা পরিচিতি লাভ করেছে। কিন্তু না বাদ দিতে পারলেন সেকুলারিজম, না বাদ দিতে পারলেন সমাজতন্ত্রকে। ইন্দিরা গান্ধী সংবিধান সংশোধন করে সেকুলার আর সমাজতন্ত্র শব্দ দুটোকে যোগ করেছিলেন ভারতের সংবিধানের প্রিয়াম্বলে, সংবিধানের ভূমিকায়। যে সংবিধানে ছত্রে ছত্রে আগে থেকেই এই ধর্মনিরপেক্ষতা বা সমাজতন্ত্র ছিল, তাকে একটু সামনে রেখে নিজের অবস্থানকে পরিষ্কার করতে চেয়েছিলেন ইন্দিরা গান্ধী। কিন্তু 6 জুলাই 1980-তে যখন বিজেপি দল তৈরি হচ্ছে, তখন তো কেউ ঘাড়ের ওপরে বন্দুক রাখেনি। বন্দুক রেখে বলেনি বিজেপির সংবিধানে সেকুলার আর সোশ্যালিজম কথাটা ঢুকিয়ে দিতে হবে। বাজপেয়ী, আদবানি, শেখাওয়াত, দেশমুখ ইত্যাদি নেতাদের ইচ্ছেতেই সেটা দলের সংবিধানে আনা হয়েছিল।
আর সেটা কোনো চালাকি ছিল না। সেদিনের বিজেপি নেতারা এগুলোতে বিশ্বাস করতেন। এখনো নেটে ঘুরে বেড়ায় অটল বিহারী বাজপেয়ীর এক ভাইরাল ক্লিপিং, যেখানে উনি বলছেন এই দেশ সেকুলার ছিল, সেকুলার আছে, সেকুলার থাকবে। সেটা কোনো দলের জন্য নয়, সেটা আমাদের দেশের প্রাচীন ঐতিহ্যের জন্য। কিন্তু এরপরেও তারা সংসদীয় রাজনীতিতে সেই জায়গা পাচ্ছিলেন না, এবং সেই সময় তাদের হাতে আসে রাম মন্দির ইস্যু, এবং তাদের কাছে সেটা একটা রাজনৈতিক ইস্যু ছিল। কেন রামের জন্মভূমিতে রাম মন্দির হবে না, কেন সেখানে বাবরি মসজিদ থাকবে ইত্যাদি প্রশ্ন নিয়ে তারা মানুষের কাছে যাচ্ছিলেন। হ্যাঁ, সেই রাম মন্দির ইস্যুও তাদের অনেকটা এগিয়ে দিল। সেটাও ছিল একটা উত্তর ভারত জুড়ে একটা বড় আন্দোলন। তারা মধ্য ভারতে, উত্তর মধ্য ভারতে একটা স্থায়ী ভোট ব্যাংক তৈরি করতে পারলেন, কিন্তু সেটাই যথেষ্ট ছিল না। এরপরে মানে তাতে একবার ক্ষমতায় এলেন, কিন্তু ক্ষমতায় থাকতে পারলেন না। অর্থাৎ ক্ষমতায় থাকাটা কেবলমাত্র দেশের উন্নতি, দেশের শিল্প, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ইস্যুতে এমন কিছু 5 বছরে করে দেখাতে পারলেন না অটল বিহারী বাজপেয়ী সরকার, যার জন্য তারা আবার ক্ষমতায় আসবেন। এবং তারা অপেক্ষা করছিলেন এরপরেই দেশ জুড়ে দুর্নীতি, মূল্যবৃদ্ধি, নারী সুরক্ষা ইত্যাদি নিয়ে গড়ে ওঠা আন্না হাজারের আন্দোলন, তার উপরে ভর করে প্রথমবারের জন্য তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলেন। তাহলে ক্ষমতায় এলেন কিসের জন্য? দুর্নীতি বিরোধী আন্দোলন, নারী সুরক্ষা আন্দোলন। এরকম নয় যে ওনারা বলছেন যে আমরা সেকুলারিজম তুলে দেবো, সমাজতন্ত্র তুলে দেবো, আমরা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করব। সেই ইস্যুতে তারা ক্ষমতায় আসেননি। এসেছেন প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেওয়া, কৃষকের যে মজুরি সেটা ডবল করে দেওয়া, 2 কোটি বেকারের চাকরি দেওয়া, এই সমস্ত ইস্যু, এই সমস্ত প্রতিশ্রুতি। এবং এইখান থেকে এক বিরাট বিকৃতি, একটা বিচ্যুতি শুরু হলো। দেশ জুড়ে কেবল এক হিন্দুত্ব নয়, এক হিন্দুত্বের দখলদারি শুরু হলো। গোরক্ষার নামে মব লিঞ্চিং শুরু হলো ধর্মনিরপেক্ষতা নিয়ে ঠাট্টা করা শুরু হলো, সমাজতন্ত্র ইত্যাদি কথাকে বকওয়াস বলা শুরু হলো, দেশ জুড়ে হেড স্পিচ শুরু হলো, এক কাল্ট ফিগার তৈরি করা যিনি এক অবতার, হোলিয়ার দেন দাও, এক সর্বশক্তিমান, অমনিপোটেন্ট, অমনিশিয়েন্ট এক নেতার পুজো, এক প্রশ্নাতীত আনুগত্য উপহার দেওয়া হলো তাকে। সেই ন্যারেটিভে সাফ বলা হলো এতদিন এমনকি অটল জমানাতেও কিছুই হয়নি। দেশে কোনো রাষ্ট্রনায়কই ছিল না। দেশ এক উপযুক্ত নেতার অভাবে সামাজিক, রাজনৈতিক আর আর্থিক পরিসরে পিছিয়ে পড়ছিল। উড়িয়ে ধ্বজা অভ্রবেদী রথে ওই যে তিনি, ওই যে বাহির পথে, মোদি 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 মোদি। গান্ধী, নেহেরু থেকে সমস্ত স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে মুছে ফেলে এক নতুন অধ্যায় লেখা শুরু হয়ে গেল। আর এক অতি মানবকে সামনে রেখে একটা নতুন পথ চলা শুরু করলো ভারত। লক্ষ কোটি মানুষ এই গোটা এপিসোডে অনলুকার ছিলেন না। একেবারে রাইজ অফ হিটলারের সঙ্গে মিলিয়ে দেখবেন লক্ষ কোটি মানুষ সমর্থন করছেন। তারা এই মহামানবের কাঠামো তৈরি করছেন। হ্যাঁ, পেছন থেকে এক বিরাট কোঅর্ডিনেটেড ফোর্স, হাতে গোনা কয়েকটা কর্পোরেট হাউস, তাদের কেনা সংবাদ মাধ্যম এই মহামানবের এক দুর্ভেদ্য অবয়ব গড়ে তুলতে থাকলেন। 2024 নির্বাচনের আগে একটা উদাহরণ দিচ্ছি। এনআইয়ের মাথায় বসে থাকা এক মহিলা সাংবাদিক সেই মোদিজিকে প্রশ্ন করছেন, এই নির্বাচন তো নিহাতি এক আনুষ্ঠানিক মুখ রক্ষা বলেই মনে হচ্ছে, কারণ ফল তো পূর্ব নির্ধারিত, আপনারও কি তাই মনে হয়? মানে বুঝুন, এনআইয়ের মাথায় বসে থাকা, সর্বোচ্চ পদে বসে থাকা একজন সাংবাদিক জিজ্ঞেস করছেন যে আপনি তো জিতেই গেছেন, এখন আর কি বলবেন বলুন। সেই নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে বহু দূরে 240-এ থমকে দাঁড়িয়েছিল। আবকিবার 400 পার থেকে 240। উড়িষ্যা, অসম আর বিহারে খানিক কম হলে সেদিনেই মহামানব ইতিহাস হয়ে যেতেন। হ্যাঁ, এক দীর্ঘ সময় জুড়ে প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি, জুমলাবাজি চলছে তো চলছে তো চলছেই। প্রচারের গরু গাছে উঠেছে, তা তো যে কোনো দিন মুখ থুবড়ে পড়বে সেটা জানাই ছিল, কিন্তু এভাবে পড়বে সেটা জানা ছিল না। অর্থনৈতিক একটা প্যারামিটারেও দেশ এগোয়নি। বৈষম্য বেড়েছে, মূল্যবৃদ্ধি বেড়েছে, বেকারত্ব রেকর্ড ছুঁয়েছে, এবং সেই কিউরেটেড মহামানব কাল্ট এখন নিজের বলা 56 ইঞ্চ নিয়েই মুষড়ে পড়েছেন। কেবল আমাকে নয়, আমার মাকেও গালি দিচ্ছে জানেন। ভেঙে চুরমার হয়ে গেছে সেই অবয়ব, সেই জ্যোতির্বলয় উদাও। 52 সাল থেকে আজ পর্যন্ত দেশের কোনো প্রধানমন্ত্রী এভাবে দেশ জুড়ে হাসির খোরাক হবে এ আমাদের অনেকের কল্পনাতেও ছিল না। ডাইনি খোঁজা হচ্ছে, ফেস রিকগনাইজেশন সফটওয়্যার দিয়ে বার করা হচ্ছে প্রতিবাদীদের, ঘরে পাঠানো হবে ভক্তদের। দেশ জুড়ে কটা ঘটনার খবর এলো, খান 3-4,
আরো বেশি আসতে পারে, 10, 12, 14, 18, 20, না তার বেশি আসেনি। মানে ভক্তরাও বেড়ে খেলতে গিয়ে থমকে দাঁড়িয়েছেন। খবরের কাগজে যে সমস্ত কলামনিস্টরা 2 হাতে মাহাত্ম্য বর্ণনা করতেন, কলমের কালি শুকোতো না, তাদের কলমে এখন অন্য সুর। ইংরেজি খবরের কাগজগুলো খুলে দেখুন, লিখছে জেনজি ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল বাঁকিপুর। মানে একটা ঝড় এসে সব এলোমেলো করে দিয়েছে। তো আপনাদের কি মনে হয় সেই 2014 থেকেই দলের মধ্যে সবাই প্রত্যেকে মেনে নিয়েছিল এই অজৈবিক মহামানবের উত্থানকে? না, একেবারেই নয়। কিন্তু ওই যে এক প্রবল ক্ষমতা আর ইমেজের সামনে কেউ কথা বলেননি। আজ সেই মূর্তি থেকে কাদামাটি গলে গলে পড়ছে, খড়ের কাঠামো বেরিয়ে আসছে, আর 10টা রাজনৈতিক নেতার মতোই এক ঝড়ের সামনে অসহায় লাগছে আধুনিক লৌহ মানবকে। ঠিক তখনই একে একে দলের ভেতরেও প্রশ্ন উঠছে, বহু বিষয় নিয়ে প্রশ্ন উঠছে, আর সেটা কেবল শুরুয়াত। দলের বেশ কিছু সিনিয়র নেতা বলতে শুরু করেছেন, কেন দলের মাথায় বসানো হয়েছে পাপেটদের, পুতুলদের? সারা দেশের রাজনীতিতে কোথায় ছিলেন জগৎ প্রসাদ নাড্ডা বা নীতিন নবীন? কেন এদেরকে বসানো হলো দলের জাতীয় সভাপতির পদে? ব্যাকসিট ড্রাইভিং এর জন্য? পেছন থেকে গাড়িটাকে চালানোর জন্য? পুরো ক্ষমতাটা মোদি শাহের কাছে রেখে দেবার জন্য? বিজেপির নেতা কর্মী কোথায়? দল চলছে অন্য দল ভাঙিয়ে। নির্লজ্জের মতো সংখ্যাগরিষ্ঠতা জোগাড়ের জন্য যা যা করা হচ্ছে তা মানুষ দেখছে। দলের বেশ কিছু প্রবীণ নেতা চলে গেছেন বিস্তৃতির ওপারে, সেখান থেকে গুজরাট লবি নিয়ে কথা উঠছে। রাষ্ট্রনায়ক বানানোর পেছনে গাল গল্পগুলো দিল্লির লুটিয়েন মহলে ঘুরে বেড়াচ্ছে। প্রতিটা রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীদের দিকে তাকিয়ে দেখুন, তাদের বেশিরভাগই অপরিচিত মুখ। তারা কারা কেউ জানে না। একের পর এক কেলেঙ্কারি বেরিয়ে আসছে। সেই সমস্ত রাজ্যে দীর্ঘদিন ধরে বিজেপির দায়িত্বে থাকা নেতারা দেখেছিলেন, তাদেরকে সরিয়ে দিয়ে কিছু কাঠপুতুল বসানো হয়েছে। ফেডারেল সরকারের মন্ত্রীরা দেখেছিলেন তাদের কিছুই করার নেই। কেন্দ্র সরকার যেটাকে বলা হয়, তার মন্ত্রীরা দেখছেন কিছু করার নেই, সমস্তটা চলছে পিএমও থেকে। প্রধানমন্ত্রী সচিবালয় থেকে নির্দেশ যাচ্ছে শিল্প, বস্ত্র, কয়লা, খাদ্য, কৃষি দপ্তরের আমলাদের কাছে, মন্ত্রীর কাছেও নয়। বিভিন্ন দপ্তরের আমলারা এতদিন ধরে দেখছিলেন কেবল পিএমও দপ্তরের আমলাদের নির্দেশ মেনে তাদের চলতে হবে। শিল্প মহলেও হাতে গোনা কয়েকজন শিল্পপতি ছাড়া বাকিরা উচ্ছিষ্টভোগী হয়ে দিন কাটাচ্ছিলেন। এবার এই প্রত্যেকটা জায়গাতে হালচাল শুরু হয়েছে। প্রতিটা প্রতিষ্ঠানে এই কার্ড ভাঙার খবরটা গেছে, তারা নড়ে চড়ে বসছেন। দলের মধ্যে, সিস্টেমের মধ্যে একটা বাষ্প জমেছিল, তা এখন বের হবার চেষ্টা করছে। ঠিক সেই সময় আরএসএস এর ভূমিকাটা দেখুন। আজ নয়, তাদের রাজনৈতিক শাখার যে কোনো ক্রাইসিসে তারা হঠাৎ চোখ তুলে এক অন্য বয়ান খাড়া করেছেন। আজ নয়, বহুকাল থেকে এক অন্য পথে সমঝোতা করার চেষ্টা করেছেন। গান্ধী হত্যার পরেই আরএসএস জানিয়েছিল তারা আর রাজনীতির সঙ্গে থাকবেনই না যদি তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। হ্যাঁ, আরএসএস প্রধান কেবল নয়, এমনকি সাভারকার এই মুচলিকা দিয়েছিল এই সরকারের কাছে, বা স্বাধীন ভারতের সরকারের কাছে, প্যাটেলের কাছে এই মুচলিকা দিয়েছিলেন যে আমরা আর রাজনীতি করবো না, আমাদের ছেড়ে দেন। জরুরি অবস্থার সময় আবার ক্রাইসিস, বিশেষ দূত পাঠিয়ে ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। এমনকি তাদের জেল থেকে ছেড়ে দেওয়া হলে তারা জরুরি অবস্থাকে সমর্থন করবেন সেটাও জানিয়েছিলেন। জরুরি অবস্থাকে সমর্থন করবেন সেটাও জানিয়েছিলেন। আজ সেই সংঘের প্রধান জানাচ্ছেন ছাত্র যুবকদের তো কোনো দোষই নেই, ওদের কথা শুনতে হবে, আর সেটাও নাকি কোনো প্রশ্ন না করেই শুনতে হবে। তিনি বলছেন জেনজিকে কোনোভাবেই বিভ্রান্ত বা দিশাহীন বলা যাবে না, হুকুম জারি করে নয়, আলোচনার মাধ্যমে তাদেরকে কাছে টানতে হবে। কিছুদিন আগেও ভক্ত বাহিনীর লোকজনেরা এই জেনজিদের দেশদ্রোহী বলেছেন, এখনো বলে যাচ্ছেন। বিদেশের ফান্ডিং নিয়ে দেশের মধ্যে অশান্তি তৈরি করার টুকরে টুকরে গ্যাং বলেছেন। গতকাল সরসাং চালক কি বললেন? বিক্ষোভ আন্দোলন করেছে মানেই এরা দেশদ্রোহী, এদেরকে দেশদ্রোহী বলা যাবে না। বরং আমি তো বলবো এই জেন আলফা প্রজন্মের ছেলেমেয়েরা অনেক বেশি সৎ। এই জেনজিকে আমি অন্ধের মতো বিশ্বাস করি। মানে কি, যাদেরকে উনি যে লাঠির ডগায় পেরেক লাগিয়ে পেটালেন, ছররা বন্দুক দাগলেন, AK-47 ইউজ করা হলো, যারা নাকি দেশদ্রোহী, যাদের দলের মেয়েরা নাকি ভদ্দি ভদ্দি গালিয়া দিতে হ্যাঁ, সেই তাদের ওপরে সরসাং চালক অন্ধের মতো বিশ্বাস করেন। ভাগবতজি আরো বললেন, দেশভক্তি এবং দেশ সেবার প্রতি এই জেনজিদের ডেডিকেশন দেখার মতো। এরা আমাদেরই লোক, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। হ্যাঁ, 56 ইঞ্চি কুঁকড়ে
5.5 ইঞ্চি হলে এরকম হয়। এক অবাধ্য জেনারেশন কেবল খিল্লি করে, কেবল রাজা তুমি ন্যাংটো বলেই ক্ষান্ত হয়নি, ধুতি খুলে ছেড়ে দিয়েছে। রাজা বুঝতেই পারছে না কি করবেন। আর সেরকম এক অসহায় অবস্থায় প্রবাদ বাক্য সবার মনে আছে, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। আজ এমনকি গুজরাট থেকে বিদ্রোহের আসছে, গন্ধ আসছে। দিল্লির করিডোরে সেই গন্ধ আরো প্রকট। দল ভাগিয়ে ডিলিমিটেশন করেও যে আদতে কোনো লাভ হবে না সেটা বোঝানোর চেষ্টা করছেন বেশ কিছু নেতা, যেটা করেও কোনো লাভ হবে না, করবেন না। দলের মধ্যে এই বিদ্রোহ আর বাইরে জেনজি সমেত দেশের এক বিরাট অংশের মানুষের প্রতিবাদকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন। আমিও ভাবছি, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।